প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা ভলিউম 3-1 গল্প মৃত্যুখনি। এখন শুরু করব দ্বিতীয় অংশ। 4। আরে, আরো কয়েকটা কেক নাও না। রান্নাঘরে লম্বা টেবিলের কিনারা থেকে বলে উঠল ভিকি। খুব ভালো জিনিস, জ্যাম মেশানো। মাথা নাড়ল কিশোর। না, আর পারবো না, অনেক খেয়েছি। ভুরু কুচকালো ভিকি। অনেক খেয়েছো মানে? দিয়েছি তো এই কটা, এজন্যই এমন প্যাকাটির মতো শুকনো, হাড় জিরজিরে। ওই জিনাটাও হয়েছে এমন। আজকালকার ছেলেপুলে খালি ওজন নিয়ে ভাবে। আরে বাপু, ছেলে মানুষ তোমরা, অমন চড়ুইয়ের খাবার খেয়ে বাড়বে কি করে? আমাদের দিকে নজর দিও না খালা, অনুরোধ করলো জিনা। ওই ওকে খাওয়াও, শান্তি পাবে। মূসাকে দেখিয়ে দিল সে। খাওয়াবই তো, খায় বলেই তো এমন চমৎকার স্বাস্থ্য। তোমাদের মতো শোলা নাকি, ফু দিলেই পড়ে যাবে। এই মূসা, কেকের ট্রেটা ঠেলে দিল ভিকি। চট করে শেষ করে ফেলো তো এগুলো, আরো এনে দিচ্ছি। ও কি, উঠে যাচ্ছিস কেন জিনা? বললেন উইলসন। তুই বাপু একেবারেই বেয়ারা হয়ে গেছিস, তোর মাকে জানাতে হবে। বলি, আমরা সবাই রয়েছি টেবিলে, তুই উঠে যাচ্ছিস? ভদ্রতার খাতিরেও না হয় বসে থাক। না খেলে বসে থেকে কি করবে? জিনার পক্ষ নিল ভিকি। ছেলেপিলের ওসব ভদ্রতার দরকার নেই, যাও মুখ ধুয়ে ফেলো। প্লেটটা নিয়ে সিঙ্কে চুবালো জিনা। হয়েছে হয়েছে, পেছন থেকে বলল ভিকি। ওটা তোমার ধুতে হবে না, আমিই সব ধোবো। তুমি মুখ ধুয়ে ফেলো। রবিনা উঠল, হাতে এটো প্লেট। তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ? ডাক দিল ভিকি। ধুয়ে ফেলি। কি হবে, বাড়িতে কি ধুই না? যাও তো, খাওয়া শেষ, হাত ধুয়ে ভাগো। রান্নাঘরে ভিড় পছন্দ নয় আমার। কাউকেই কোনো সাহায্য করতে দিল না ভিকি। প্রায় জোর করে তাড়ালো রান্নাঘর থেকে। লিভিং রুমে এসে বসলো সবাই। টেলিভিশনের দিকে চেয়ে থাকতে থাকতে সোফায় বসেই ঘুমিয়ে পড়লেন উইলসন। ছেলেরাও হাই তুলতে শুরু করলো। সব বাচ্চা খোকা, ঝাঁঝালো কণ্ঠে বলল জিনা। বিকেল না হতেই ঘুম, নটাও তো বাজেনি। ভোর 5টায় উঠেছি, সে খেয়াল আছে? প্রতিবাদ করল রবিন। আমিও তো উঠেছি, এসো দাবা খেলি। আমি বাদ, তাড়াতাড়ি হাত তুলল কিশোর। মাথার ভেতরে একটা ঘড়ি বসানো আছে আমার, ওটা জানাচ্ছে রাত 10:30, শুতে যাও। আমি চললাম। আমিও। কিশোরের পিছু নিয়ে সিঁড়ির দিকে রওনা হলো মূসা। বড় করে আরেকবার হাই তুলে রবিনও আগের দুজনকে অনুসরণ করলো। ধ্যাত্তর, রাগে সোফার হাতলে থাবা মারল জিনা। আলসের ধারি সব, এত কম খেয়েও এত এনার্জি পায় কোথায় জিনা? নিজেদের ঘর ব্যাক রুমে কাপড় ছেড়ে বিছানায় উঠে বলল মূসা। মাথার নিচে হাত দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল কিশোর। আনমনে বলল, আমি শিওর না। টেলিভিশনের শব্দ থেমে গেল। শোনা গেল উইলসনের ঘুমজড়িত কণ্ঠ। একটা দরজা বন্ধ হওয়ার পর শাওয়ারে পানি ছাড়ার শব্দ হলো। বন্ধ হলো আরেকটার দরজা। জিনাও ঘরে গেছে, বলল কিশোর। কাত হয়ে বালিশে মাথা রেখে বেডসাইড ল্যাম্পটা নিভিয়ে দিল সে। অন্ধকার হয়ে গেল ঘর, কিন্তু পুরোপুরি নয়। জানালা দিয়ে জ্যোৎস্না আসছে। ঠান্ডা জালিকাটা আলো ছড়িয়ে দিচ্ছে কাঠের মেঝেতে। চোখ মুদল কিশোর। ঘুমিয়ে পড়ল সঙ্গে সঙ্গে। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। বোধা একটা শব্দ শুনেছে। ধীরে ধীরে মিলিয়ে গেল প্রতিধ্বনির রেশ। বিছানায় উঠে বসল সে। কান পেতে অপেক্ষায় রইল আবার শব্দ হয় কিনা শোনার জন্যে। নিজের ব্যাংকে গুছিয়ে গুঙিয়ে উঠল মূসা। ভিকি আবার গুলি করেছে কুকুরটাকে। না। জানালার কাছে গিয়ে দাঁড়ালো কিশোর।
গুলির শব্দই, কিন্তু ভিকি না, অনেক দূর থেকে এসেছে। বিস্তৃত বিস্তৃত ক্রিসমাস ক্ষেতের দিকে তাকালো সে। চাঁদের আলোয় রহস্যময় মনে হচ্ছে গাছগুলোকে। ডানে মিসেস ফিল্টারের বাড়ি, আর পরিত্যক্ত বিশেষ স্থানগুলো। নাক বরাবর সোজা ধীরে ধীরে উঠে যাওয়া উপত্যকায় ম্যাক আর্থারের সম্পত্তি। ছোট একটা ট্রাক দাঁড়িয়ে আছে খনিমুখের কাছে। কেবিনের কাছে একটা ছায়ার নড়াচড়া। সেকলে বাঁধা কুকুরটা মাথা তুলে হৌ হৌ করে উঠল। উইলসনের এলাকায় ঢোকার গেটের ওধারে ছোট বাড়িটার এক ঘরে আলো জ্বলল। আলো এসে পড়ল গেটের কাছে। ঘরের দরজা খুলে বেরিয়ে এলো মিসেস ফিল্টার, পরনে ড্রেসিং গাউন। বারান্দায় দাঁড়িয়ে তাকালো। বোধহয় ম্যাক আর্থারের কেবিনের দিকেই। নিচের লিভিং রুমে কথাবার্তা শোনা গেল। উইলসন উঠে পড়েছেন, ভিকিও। আমি না, ভিকির কণ্ঠ। আমি গুলি করিনি। সিঁড়িতে খালি পায়ে শব্দ হলো। দরজায় করাঘাত। শুনছ মশাইরা? জি না। শুনেছ কিছু? ড্রেসিং গাউন পরে দরজা খুলে বেরোলো 3 গোয়েন্দা। একটা জানালার চৌকাঠে হাতের ভর রেখে বাইরে মাথার বের করে দিয়েছে চীনা। ফিসফিস করে বলল, ম্যাক আর্থার। আমি শিওর ওদিক থেকেই শব্দটা এসেছে, দেখে যাও। জানালার কাছে গিয়ে দাঁড়ালো মুসা। কি? রোজি ফিল্টারের বাড়ির দিকে দেখালো জিনা। ঘুরে গিয়ে ঘরে ঢুকে আবার দরজা বন্ধ করে দিলেন মহিলা। মিসেস ফিল্টারও জেগে গেছেন। জিনা বলল, ম্যাক আর্থারের কুত্তাটাও। ইস, রাফিয়ানকে নিয়ে আসা উচিত ছিল। বাবার জন্যই পারলাম না। এমনিতে দেখতে পারে না, অথচ এখন বাড়ি পাহারায় রেখে দিব্যি কেমন নিশ্চিন্তে বিদেশ চলে গেছে। ওই কুত্তাটা কিরকম ঘাউ ঘাউ করছে শুনছ? আগে থেকে ওরকম চেঁচালে ওর ডাকে ঘুম ভেঙে যেত আমাদের। অথচ কানের কাছে থেকেও ম্যাকআর্থারের ঘুম ভাঙছে না। তুমি আমি হলে কি করতাম? আলো জেলে বাইরে বেরিয়ে শান্ত করার চেষ্টা করতাম। কেন এমন করছে জানার চেষ্টা করতাম। অথচ ব্যাটা কিছুই করছে না। ও নিজেই তো গুলি করেছে। জানার চেষ্টা করবে কি? জি না। নিচ থেকে ডাকলেন উইলসন। তুই ওখানে কি করছিস? দেখছি। জবাব দিয়ে সিঁড়ির জবাব দিয়ে বেয়ে সিঁড়ির মাথায় উঠে গেল জেনা। চাচা, দেখে যাও, ম্যাক আর্থারই গুলি করেছে। জি না। কয়েক ধাপ উঠে এলেন উইলসন। না, ম্যাক আর্থার। রোগেই ধরল দেখি তোকে। মাথাটা খারাপ করে দিল। ও কিছু না, বুঝলি? কেউ খরগোশ মারছে, কিংবা কয়র। কে? প্রশ্ন করল জিনা। পুরো এলাকাটা দেখতে পাচ্ছি আমি, কাউকে দেখছি না। কয়েট হলে আমাদের মুরগিগুলো খেতে আসে না কেন? কি করে আসবে? ওদিকেই আগে হানা দিয়েছিল, গুলি করে মেরে ফেলেছে, বললেন উইলসন। যা নিচে শো গিয়ে, ওদেরকে ঘুমোতে দে। ধ্যাত্তর। বিরক্তি চাপতে পারল না জিনা। সিঁড়ি বেয়ে নামতে যাবে, জানালার কাছ থেকে ডাকলো কিশোর। এগিয়ে গেল জিনা। কেবিনের বাইরের খোলা জায়গায় বেরিয়ে এসেছে ম্যাক আর্থার। বগল তলায় চেপে ধরে রেখেছে শটগান। পাহাড়ের দিকে ফিরে কি দেখল সে? তারপর বন্দুক কাঁধে ঠেকিয়ে ফায়ার করল। আরেকবার রাতের নীরবতা ভাঙল বন্দুকের গর্জন। আবার চেঁচিয়ে উঠল কুকুরটা। এগিয়ে গিয়ে ঝুঁকে ওটার মাথায় চাপ্পড় দিল ম্যাক আর্থার। গেউ গেউ থামালো কুকুরটা। কেবিনে ঢুকে গেল তার মনিব। ঠিকই বলেছ জিনা, মুসা বলল পাশ থেকে। ম্যাক আর্থারই। তোমার চাচা ঠিকই বলেছেন, বলল রবিন। কয়টি? ওই যে তাড়ালো ম্যাক আর্থার। নাক দিয়ে বিচিত্র শব্দ করল জিনা। নেমে গেল নিজের ঘরে। ম্যাক আর্থারের পেছনে ভালো মতো লেগেছে জিনা। ব্যাংকে উঠে বলল রবিন। এখন যাই করুক লোকটা, জিনা তার অন্য অর্থ করবে। খালি বলবে কুমতলব আছে।
আমি যদি কখনো খনির মালিক হই, বিছানায় উঠতে উঠতে বলল কিশোর। আর জিনা যদি ভেতরে ঢুকে দেখতে চায়, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেব। ওর শত্রু হয়ে বিপদে পড়তে চাই না। রসিকতায় হাসলো তিনজনেই। আবার ঘুমিয়ে পড়ল মুসা আর রবিন। কিশোরের চোখে ঘুম এলো না। অন্ধকারে শুয়ে শুয়ে ভাবছে আর কান পেতে শুনছে ক্রিসমাস পাতার মর্মর। হঠাৎ উঠে বসল সে। জোরে জোরে বলল, পয়লা গুলিটার সময় কোথায় ছিল ম্যাকআর্থার? হুম। ঘুমের ঘুরে পাশ ফিরল মুসা। কি? রবিন জেগে গেছে। বলছি, পয়লা গুলিটা কোথা থেকে করেছে ম্যাকআর্থার? আবার বলল কিশোর। পয়লা গুলি? মুসার ঘুম ভেঙে গেছে। বাড়ির ভেতর থেকে। বাড়ির ভেতর থেকে বেরোতে দেখেছ তাকে? প্রশ্ন করল কিশোর। দ্বিতীয় গুলিটা করার আগে কোথা থেকে বেরিয়েছে দেখেছ? না তো। জিনা তার চাচার কথা শুনছিলাম তখন। রবিন, দেখেছি। মাটি ফুঁড়ে উদয় হয়নি নিশ্চয়, বলল কিশোর। মুসা দেখেনি। না হয় ধরলাম সে তাকায়নি। কিন্তু তুমিও দেখনি, আমিও দেখিনি। তাছাড়া কোথা থেকে গুলি করলে ওরকম ভোঁতা শব্দ শোনা যাবে? খনির ভেতর থেকে। তাতে কি? বুঝতে পারছে না মুসা। হয়তো কিছুই না, বলল কিশোর। তবে খনির ভেতর কয়েদ ঢুকেছিল, এটাও বিশ্বাস করব না আমি। কয়েটের সাড়া পেলেই চেঁচানো শুরু করত কুকুরটা, কিন্তু গুলির শব্দের আগে রা করেনি। এমনও তো হতে পারে খনির ভেতরে গুলি ছুঁড়েছিল ম্যাক আর্থার। তারপর বাইরে বেরিয়ে দেখল পড়শিরা জেগে উঠেছে। তা যদি হয় আর সন্দেহমুক্ত হতে চায়, কি করবে তাহলে? চুপ করে রইল অন্য দুজন। বাইরে খোলা জায়গায় বেরিয়ে গুলি করবে না? নিজেকেই প্রশ্ন করছে কিশোর। বোঝাতে চাইবে না কয়ট তাড়ানোর জন্য গুলি করেছে। জেনার মতোই সন্দেহ রোগে ভুগতে শুরু করেছ তুমি, রবিন বলল। হয়তোবা, অস্বীকার করল না কিশোর। তবে মিস্টার হ্যারি, ম্যাক আর্থারের আচরণও সন্দেহ করার মতোই। মনে হচ্ছে ধীরে ধীরে একটা কেস দাঁড়িয়ে যাচ্ছে 3 গোয়েন্দার জন্যে। 5 পরদিন সকালে বেলা করে ঘুম ভাঙল কিশোরের। জানালা দিয়ে বাইরের উজ্জ্বল রোদের দিকে চেয়ে গত রাতের কথা মনে পড়ল। সবকিছু এখন হাস্যকর মনে হলো। কাপড় পরে নেমে পড়ল। এলো নিচে রান্নাঘরে। মুসা আর রবিন খাচ্ছে। টেবিলের এক মাথায় বসে আছেন উইলসন। ভিকি গরম কেক নামিয়ে বেড়ে দিচ্ছে টেবিলে। কিশোরকে দেখে হাত তুলল মুসা। এসেছ? ডাকতে যাচ্ছিলাম। জিনা গেছে ঘোড়া দৌড়াতে। কয়েক কামড় কেক চিবিয়ে নিয়ে বলল কিশোর। রুচি বদল হবে, বলল কিশোর। ইয়ার্ডে মালপত্র গোছানো একঘেয়ে হয়ে গিয়েছিল। ও, গাছ কাটা মনে হয় ভালোই লাগবে তোমাদের, হাসলেন উইলসন। আমার তো লাগে। এর মাঝে শিল্প আছে, অনেকটা নিজ হাতে গড়ার মতো মজা। বেয়ারা রকম বেড়ে ওঠা গাছকে ছেটে নিজের মতো সাজিয়ে নেয়া। দিনটা ভালোই কাটবে তোমাদের, কিন্তু পয়লা দিনেই বেশি খাটাখাটনি করো না। ঘণ্টাখানেক পর পর কিছুক্ষণ করে জিরিয়ে নিও। নাস্তা সেরে গোলাঘর থেকে 3টে ছুরি নিয়ে এলেন উইলসন। ছেলেদেরকে নিয়ে খেতে চললেন। রাঞ্চ হাউস আর পথের মাঝের একটা খেতে এলো ওরা। ছুরি দিয়ে কুপিয়ে কেটে দেখিয়ে দিলেন উইলসন। কিভাবে কতখানি ছাড়তে হয়। বললেন, গাছের বেশি কাছে যেও না। দূরে দাঁড়িয়ে পাশ থেকে কোপ দেবে, যাতে পায়ে এসে না লাগে। কোপাতে শুরু করলো 3 কিশোর। দাঁড়িয়ে থেকে দেখলেন খানিকক্ষণ উইলসন। যখন বুঝলেন ছেলেরা শিখে গেছে, বাড়িতে ফিরে গেলেন। কয়েক মিনিট পর ভিকিকে নিয়ে স্টেশন ওয়াগনে করে চলে গেলেন কোথাও। নীরবে কাজ করে চলল 3 গোয়েন্দা। ঘোড়ার খুরের শব্দে চোখ তুলে তাকালো।
ম্যাক আর্থারের সীমানার ওদিক থেকে ঘোড়া ছুটিয়ে আসছে জিনা। খোরালে খোয়ারে ঢুকলো। অ্যাপালুসটাকে ওখানে রেখে চলে গেল বাড়ির ভেতরে। খানিক পরে ইঞ্জিনের শব্দ কানে এলো ছেলেদের। গোলাবাড়ির দিকে চেয়ে বলে উঠল মুসা, খাইছে, কাণ্ড দেখো। পিক আপের ড্রাইভিং সিটে দেখা যাচ্ছে জিনাকে। গিয়ার দেওয়ার শব্দ হলো। এলোমেলোভাবে দুলতে দুলতে পথ ধরে ছুটে এলো গাড়িটা। চেঁচিয়ে বলল, মুসা, জিনা পাগল হয়ে গেছে নাকি? করছো কি? পাগল হয়ে গেছো নাকি? করছো কি? তাকে নাক সোজা রাখতে পারছে না জিনা। ছুটে এলো ছেলেদের দিকে। শেষ মুহূর্তে ব্রেক প্যাডালে পা রেখে প্রায় দাঁড়িয়ে গেল। জোর কাশি দিয়ে থেমে গেল ইঞ্জিন। পারছি, শোনা গেল জিনার আনন্দিত কণ্ঠ। চালাতে পারছি। খোলা জায়গায় ঠিকই পারবো। চালাতে হলে আরো বড় হওয়া লাগবে তোমার, রবিন বলল। লাইসেন্স পেতে বড় হওয়া লাগবে, জিনা জবাব দিল। কিন্তু সিটে বসে প্যাডাল যখন ছুঁতে পারছি, চালাতেও পারবো। আবার ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, পারল না। প্র্যাকটিস দরকার। তোমার চাচা জানেন? জিজ্ঞেস করলো মুসা। নিশ্চয়। চাচা বলে বড়রা যা করে ছোটদেরও তা করতে পারা উচিত। আমার কোনো কাজে চাচা বাধা দেয় না। সেজন্যই বুঝি চাচা আর ভিকি বেরিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলে? ওরা থাকতে সাহস পাওনি? জানালা দিয়ে মুখ বের করলো জিনা, চোখ উজ্জ্বল। মুছার কথার জবাব এড়িয়ে গিয়ে বলল, দুজনে বাজারে গেছে, ফিরতে দেরি হবে। ম্যাক আর্থারও বাড়ি নেই, কুত্তাটাকে বেঁধে রেখে গেছে। চলো, এই সুযোগ। খনিতে তো একাই যাও, আমরা এর মাঝে নেই। ছুরি হাতে দাঁড়িয়ে চুপচাপ ভাবছে কিশোর। গতরাতে গুলির শব্দ কোথা থেকে এসেছিল সে কথা। ভিতর ডিম। মুসার দিকে চেয়ে মুখ বাঁকালো জিনা। থাকো তোমরা, আমি চললাম। আবার চেষ্টা করলো সে। এবার স্টার্ট নিল ইঞ্জিন। রাখো, হাত তুললো কিশোর, আমি যাব। গুড, হাসলো জিনা। ছুরিটা নিয়ে এসো। ম্যাক আর্থার দেখে ফেললে তাড়াতাড়ি খেতে নেমে গাছ কাটার ভান করবে। কি, তোমরা দুজন যাবে না? কিশোরের দিকে তাকালো মুসা। কি ভাবলো কে জানে, কিন্তু আর আপত্তি না করে এসে উঠল গাড়িতে। রবিনও উঠল। কাঁচা হাতে গিয়ার দিল জিনা। প্রচণ্ড প্রতিবাদ জানালো ইঞ্জিন। ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো গাড়ি। এবড়ো খেবড়ো মাঠের উপর দিয়ে লাফাতে লাফাতে ছুটে চলল ম্যাক আর্থারের সীমানার দিকে। দারুণ একখান গাড়ি। উল্লাসে ফেটে পড়ছে জিনা। গাড়ি নিয়ন্ত্রণে রাখার জন্য বাঁকা হচ্ছে, সোজা হচ্ছে, এদিকে কাত হচ্ছে, ওদিকে কাত হচ্ছে। এরই মাঝে এক ফাঁকে মুসার দিকে চেয়ে বলল, খুব সহজ, বুঝলে? কোনো ব্যাপারই না, শুধু গিয়ারগুলো ঠিকমতো ফেলতে পারলেই হলো। তা তো দেখতেই পাচ্ছি, মুখের কথা কেড়ে নিয়ে বলল মুসা। গাড়ি উল্টে ঘাড় না মটকালেই বাঁচি এখন। আজ তো এক কৌটা বাতের মলম লাগবে আজ আমার। বেশি ভয় পাও তুমি? আউ! ক্যাঙ্গারুর মতো আচমকা এক লাফ দিল গাড়ি, আলের মতো একটা জায়গায় হোঁচট খেয়ে। আপনা আপনি জিনার হাত থেকে স্টিয়ারিং ছুটে গেল। পা সরে এলো ক্লাস থেকে। জোরে আরেকটা ঝাঁকুনি দিয়ে গাড়ি থেমে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আগেই। যাক, জায়গা মতো এনে রেখেছি। মুসার দিকে তাকাচ্ছে না সে। এখান থেকে ম্যাক আর্থারের সীমানা শুরু। সামনে রুক্ষ অসমতল খোলা জায়গা। হঠাৎ করে গিয়ে শেষ হয়েছে যেন পর্বতের গোড়ায়। একধারে কালো বেড়া, খনির কালো মুখ দেখা যাচ্ছে। বেড়ার উপর দিয়ে খনির ভেতরটা দেখতে অসুবিধে হচ্ছে, তবু কয়েক ফুট পর্যন্ত নজর চলে। সুড়ঙ্গের মেঝেতে সাদা মিহি বালি, এখান থেকেও বোঝা যায়। খনির ডানে ম্যাক আর্থারের নোংরা কেবিন। আস্ত মেথর। নাক কুচকালো জিনা। পরিষ্কার করার সময় পায়নি হয়তো, বলল রবিন। কতদিন হলো এসেছে? প্রায় 1 মাস। এসেছে তো একটা ফকিরের মতো।
বিছানা, হাঁড়ি, কড়াই আর কয়েকটা বাসন পেয়ালা, ব্যাস। নতুন আর কিছু কিনেছে বলে মনে হয় না। একেবারে চামার। ওই যে বিল্ডিংটা, ওতে খনির কাজকর্ম হতো। খনি থেকে আকরিক তুলে নিয়ে জমা করা হতো ওখানে। তারপর রূপা আলাদা করা হতো। সেকলের শব্দ শোনা গেল। কেবিনের কোণ থেকে বেরিয়ে এলো কুকুরটা। ছুটন্ত অবস্থায় যতখানি বিশাল মনে হয়েছিল, সেদিন কিশোরের তত বড় নয়, তবে বড়। শিকারী লাব্রাডর আর জার্মান ভেড়া তাড়ানোর কুকুরের সংকর। আগন্তুকদের দেখে চাপা গর্জন করে উঠল। চেনটা শক্ত কিছুতে বাধা তো? বিড়বিড় করল মূসা। হ্যাঁ, মূসার ভয় দেখে হেসে ফেলল জিনা। তখন চেতিয়ে দিয়ে পরীক্ষা করে দেখে গেছি। টানাটানি অনেক করেছে, ছুটতে পারেনি। কখন করলে? জিজ্ঞেস করল রবিন। এই তো খানিক আগে। কমেটকে নিয়ে এলাম না। এত সাহস দেখালে যদি ছুটে যেত? গেলে যেত। কমেটের সঙ্গে দৌড়ে পারত নাকি? লাঠি খেলেও বাপের নাম ভুলে যেত। ভিকি খালা তো গুলি ছুঁড়ে ভুল করে। কমেটকে ডেকে এনে এক লাথি খাওয়ানোর দরকার ছিল। জিন্দেগিতে আর মুরগির দিকে চোখ তুলে তাকাতো না। তুমি না কুকুর ভালোবাসো জিনা? মুসা বলল, এটাকে দেখতে পারো না কেন? রাফিয়ানকে তো। চুপ, কার সঙ্গে তুলনা? কোথায় ভদ্রলোকের বাচ্চা আর কোথায় চোরা ম্যাক আর্থারের মুরগি চোর? কুকুর ভদ্রলোকের বাচ্চা হয় কি করে? ফস করে জিজ্ঞেস করলো মুসা। ভদ্রলোকের না হোক, ভদ্র কুকুরের তো। তা বলতে পারো। আরে কি বক বক শুরু করলে তোমরা? বিরক্ত হয়ে বলল কিশোর। গভীর মনোযোগে খনি আর তার আশপাশের অঞ্চল দেখছিল। জিনা, নামো, পথ দেখাও। খনি মুখের ভেতরে ঢুকে টর্চ জ্বালালো জিনা। ঢালু হয়ে নিচে নেমে গেছে সুড়ঙ্গ। দুপাশের দেয়াল ঘেঁষে পোতা হয়েছে রেল লাইনের স্লিপারের মতো বড় বড় মজবুত তক্তা। তার উপর বিম লাগিয়ে পাথরের ছাদ, সহজে যাতে ধসে না পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। সুড়ঙ্গের ভেতরে স্তব্ধ নীরবতা। সবকিছু শান্ত, তবু পরিবেশটা এমন অকারণেই গা ছমছম করে। খুব ধীরে ধীরে অমসৃণ ঢাল বেয়ে নামতে শুরু করলো ওরা। পর্বতের ভেতরে 50 গজ মতো ঢুকে দুভাগে ভাগ হয়ে গেছে সুড়ঙ্গ। একটা সোজা এগিয়েছে, আরেকটা বায়ে সামান্য মোড় নিয়েছে। এক মুহূর্ত দ্বিধা করে বায়ের পথটাই ধরল জিনা। তাকে অনুসরণ করলো ছেলেরা। ঘুটঘুটে অন্ধকার। সুড়ঙ্গ মুখ দিয়ে যে আফসা আলো আসছিল এতক্ষণ, মোড় নেয়ায় সেটাও হারিয়ে গেল। পাথুরে মেঝেতে নিজেদের জুতোর শব্দই কেমন যেন ভুতুরে শোনাচ্ছে। মহিলা পড়েছিল যেন কোথায়? নিচু গলায় বলল জিনা। গায়ে কাটা দিচ্ছে। জিনা, দাঁড়াও, হাত তুলল কিশোর। সামনে মেঝেতে কিছু একটা চোখে পড়েছে। এই যে, এদিকে আলো ফেরাও। আলো ফেলল জিনা। আলগা পাথর, নুড়ির ছোট একটা স্তূপ। দেয়াল আর ছাদ থেকে খসে পড়ে জমা হয়েছে বোধ হয়। এগিয়ে গিয়ে তুলে নেয়ার জন্য ঝুঁকল কিশোর। এই সময় আলো সরে গেল। আরে আরে, যাচ্ছ কোথায়? চেঁচিয়ে উঠল মুসা। টর্চটা, এই জিনা। কিন্তু জিনা থামল না। টর্চের আলো নাচতে নাচতে সরে যাচ্ছে দূরে। পাশের একটা করিডোরে গেল সে। জিনা, চেঁচিয়ে ডাকলো রবিন। হঠাৎ পেছনে আলো দেখা গেল। উজ্জ্বল আলো যেন নগ্ন করে দিল তাদেরকে। বুঝলো হঠাৎ কেন ছুটে পালিয়েছে জিনা। এই এই কি করছো ওখানে? ম্যাক আর্থারের কড়া গলা। মরেছি। ফিরে তাকানোর সাহস হচ্ছে না মুসার। জিনার হাত থেকে টর্চ খসে পড়ার শব্দ হলো। ঝনঝন করে উঠল পাথরে বাড়ি খেয়ে। কাজ ভাঙল। অন্ধকার করিডোরের শেষ মাথা থেকে ভেসে এলো জিনার রক্ত হিম করা চিৎকার। চেঁচিয়েই চলল সে এক নাগারে। 6। জিনা, কি হয়েছে জিনা? ডেকে জিজ্ঞেস করলো কিশোর।
জবাবে শুধুই চিৎকার। মাথা খারাপ হয়ে গেছে যেন জিনা, মরছে নাকি? আলো হাতে পাশ দিয়ে ছুটে চলে গেল ম্যাকআর্থার। করিডোরে গিয়ে ঢুকলো। পেছনে গেল ছেলেরা। মস্ত এক কালো খাদের পারে দাঁড়িয়ে চেঁচাচ্ছে জিনা। আর এক পা এগোলেই যেত পড়ে গর্তের মধ্যে। থামো, এই মেয়ে, শুনছো? চুপ! ধমক দিল ম্যাকআর্থার। হাত ধরে হ্যাঁচকা টানে জিনাকে সরিয়ে আনলো গর্তের ধার থেকে। কি হয়েছে কি? থরথর করে কাঁপছে জিনা। হাত তুলে ইঙ্গিত করলো গর্তের দিকে। ও ওখানে, নিচে। সাবধানে খাদের পাড়ে এসে দাঁড়ালো চারজনে। ভেতরে আলো ফেললো ম্যাকআর্থার। উকি দিল ছেলেরা। বেশি গভীর নয়, 10-12 ফুট। তবে একেবারে খাড়া দেয়াল। খাদের তলায় কি যেন পড়ে আছে। প্রথমে কাপড়ের স্তূপ বলে মনে হলো, কিন্তু ঠিকমতো আলো ফেলে ভালো করে তাকাতেই দেখা গেল একটা হাত বেরিয়ে আছে। কাপড়ের ভেতরে রয়েছে দেহটা, দুমড়ে মুচড়ে বিকৃত। চোখের জায়গায় দুটো শূন্য কোটর। মাথার চুল পাটের রুক্ষ আঁশের মতো লেপ্টে রয়েছে খুলির সঙ্গে। মরা! চেঁচিয়ে উঠল আবার জিনা। মরা! মরে গেছে! আহ, থামো তো! আবার ধমক লাগালো ম্যাকআর্থার। ঢোক গিলল জিনা, চুপ করল। বেরো, আদেশ দিল ম্যাকআর্থার। সব্বাই। দুপাশ থেকে জিনার দুহাত ধরে টেনে নিয়ে এগোলো কিশোর আর রবিন। পেছনে টলমল পায়ে চলল মুসা। সবার পেছনে আলো হাতে রয়েছে ম্যাকআর্থার। খোলা আকাশের নিচে উজ্জ্বল রোদে বেরিয়ে এলো ওরা। কুকুরের পরিচিত ডাক অপার্থিব লাগছে কিশোরের কানে, যেন এইমাত্র ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। গুহার তলায় কাপড়ের স্তূপের ভেতরে কোচখানো চামড়া আর হাড্ডি সর্বস্ব হাত, শূন্য কোটর, ল্যাপটানো চুল। শিউরে উঠল সে। কড়া রোদের মাঝেও শীত শীত লাগছে। যাও, বাড়ি যাও, বলল ম্যাকআর্থার। খবরদার, আর কখনো এদিকে আসবে না। যদি আর কোনো দিন দেখি। গটমট করে গিয়ে কেবিনে ঢুকলো সে। দরাম করে বন্ধ করে দিল দরজা। ধীর পায়ে এগোলো ছেলেরা। খনি মুখের কাছে দাঁড়িয়ে আছে এখন একটা উজ্জ্বল লাল শেভি সুবার বান ট্রাক ম্যাকআর্থারের। ওটার পাশ দিয়ে মাঠ পেরিয়ে এগোলো। পিক আপের পাশ কাটিয়ে এলো। চালানোর সাধ্য নেই আর এখন চিনার। হেঁটে চলল বাড়িতে। ডান্স হাউসে ফিরতে আবার স্বাভাবিক হয়ে এলো জিনা। রক্ত ফিরল মুখে। শেরিফকে খবর দিতে হবে। ম্যাকআর্থারের কাজ। আগেই বলেছি, বেটা নাম্বার 1 শয়তান। তোমার দরকার নেই, বলল কিশোর। সেই এতক্ষণে খবর দিয়ে ফেলেছে শেরিফকে। শেরিফের কাছে ওর কথা উল্টো পাল্টা কিছু বলবে না, সাবধান। কেন বলবো না? তর্ক শুরু করলো জিনা। ওর খনিতে মানুষ মরে পড়ে আছে। শহরের দিক থেকে ছুটে আসছে ছোট্ট একটা ধুলোর মেঘ। কয়েক সেকেন্ড পর ওদের পাশ কাটিয়ে গেল মেঘটা। বাদামি রঙের একটা সিডান গাড়ি। দরজায় বড় বড় অক্ষরে লেখা রয়েছে শেরিফ। পলকের জন্য ড্রাইভারকে দেখতে পেল ছেলেরা। বিশাল দেহি লোক, মাথায় স্টেটসন হ্যাট। ম্যাকআর্থারের কেবিনের সামনে গিয়ে থামলো গাড়ি। কি বলেছিলাম? জিনার দিকে চেয়ে হাসলো কিশোর। হাসিটা ফিরিয়ে দিল জিনা, কিন্তু তাতে প্রাণ নেই। শেরিফকে কি বলে ম্যাকআর্থার কে জানে। তোমার চাচাকে কি বলবে তাই ভাবো। পথের দিকে নির্দেশ করলো কিশোর। স্টেশন ওয়াগনটা ফিরছে। গেটের কাছে পৌঁছে গেছে ছেলেরা। স্টেশন ওয়াগনও এসে ঘ্যাস করে ব্রেক কষল। জানালা দিয়ে মুখ বের করে ডাকলেন উইলসন। জিনা, শেরিফকে দেখলাম। কিছু হয়েছে? ম্যাকআর্থারের খনিতে একটা লাশ পড়ে আছে। আর একদিকে চেয়ে জবাব দিল জিনা। লাশ? খনিতে? মাথা ঝাঁকালো জিনা। মাদ্রে দা দিও, বিড়বিড় করলো ভিকি। বেরিয়ে আসছে গাড়ি থেকে। জিনা, তুমি জানলে কিভাবে? অস্বস্তিকর নীরবতা। ভাইজির দিকে তাকিয়ে রয়েছেন উইলসন। জিনা, আবার ঢুকেছিলি খনিতে?
কোনো মতে মুখ তুলে বলল জিনা, হ্যাঁ, গত রাতের গত রাতে গুলির শব্দ শুনলাম তো ভাবলাম। কোনো কৈফিয়ত শুনতে চাই না, কড়া গলায় বললেন তিনি। যাও, বাড়ি যাও, খবরদার আর বেরোবে না। গাড়ি থেকে নেমে মাঠের উপর দিয়ে ম্যাক আর্থারের বাড়ির দিকে দৌড় দিলেন উইলসন। তার সঙ্গে যোগ দিলেন মিসেস ফিল্টার। শেরিফের গাড়ি দেখেই বাড়ি থেকে বেরিয়েছেন। রান্স হাউজের দোতলায় একটা জানালা থেকে আরেক জানালায় গিয়ে উকি দিতে লাগলো চারজনেই। বাইরে ম্যাক আর্থারের বাড়িতে কি হচ্ছে দেখার জন্যে উদ্গ্রীব। আরো কিছুক্ষণ পর একটা অ্যাম্বুলেন্স গিয়ে থামলো খনিমুখের সামনে। ঘণ্টাখানেক পর চলে গেল শহরের দিকে। ইতিমধ্যে আরো কয়েকটা গাড়ি এসেছে, তার একটা হাইওয়ে পেট্রোল পুলিশের। বেলা 3টায় পিক আপটা নিয়ে ফিরে এলেন উইলসন। চাতা দেখেই বলে উঠল জিনা, ম্যাক আর্থারকে অ্যারেস্ট করেছে। তাকে কেন করবে? খনির ভেতর লোকটা অনেক আগে মরেছে। ময়না তদন্তের পর বোঝা যাবে কয় বছর আগে ঘাড় ভেঙেছিল। এতে ম্যাক আর্থারের দোষ কি? খনির মুখ শিক দিয়ে বন্ধ করার আগেই মরেছে লোকটা। 5 বছর। উইলসনের সারা পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে ভিকি। আহা, বেচারা, 5টি বছর ধরে মরে পড়ে আছে ওখানে, কেউ জানে না। মাত্র 5? মুসা বলল, আমি তো ভেবেছি 40 বছর। খনি বন্ধ হয়ে গিয়েছিল অনেক আগেই, জানালো ভিকি। তবে মুখ বন্ধ করা হয়নি, লোক যাতায়াত থামেনি। অ্যাক্সিডেন্টের ভয়ে শেষে 5 বছর 5 আগে বসন্তকালেই বুঝি। হ্যাঁ হ্যাঁ, বসন্তকালে শিক দিয়ে শক্ত করে বন্ধ করে দেয়া হয়। মেঝেতে পা ছড়িয়ে বসে আছে কিশোর। আনমনে একটা কিছু ছুটছে আর লুফে নিচ্ছে। কি ওটা? জিজ্ঞেস করলো জিনা। খপ করে ধরল আবার কিশোর। খনিতে পেয়েছি। এটার জন্যই আলো ধরতে বলেছিলাম তোমাকে। ডান হাতের তর্জনী জিভে ঠেকিয়ে ভিজিয়ে নিয়ে পাথরের মতো জিনিসটার গা ডলল। শুনেছি ওটা রূপার খনি ছিল। শোনাও ছিল নাকি? না, শুনিনি তো, উইলসন বললেন। পাথরটা আলোর দিকে ধরল কিশোর। উজ্জ্বল একটা দাগ। আয়রন পাইরাইট হতে পারে। ফুলস গোল্ড বলে একে একে বাংলায় বলল বোকার স্বর্ণ। না না, সোনালি ফাঁকি। আয়রন পাইরাইট না কিসের পাইরাইট তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমার, বলে উঠল জিনা। আমি জানতে চাই আগে কেন লাশটার কথা পুলিশকে বলেনি ম্যাক আর্থার? আমরা দেখে ফেলায় জানাতে বাধ্য হয়েছে। ধৈর্য হারালেন উইলসন। ম্যাক আর্থার জানতো নাকি লাশ আসছে? গত সপ্তাহে মাত্র শিকগুলো সরিয়েছে সে। খনির ভেতরে পুরোপুরি দেখার সময়টা পেল কই? 5 বছর আগের একটা মরা লুকানোর কোনো দরকার আছে তো আর? দেখো জিনা, বেশি মাথায় উঠে গেছো। বাইরে একটা গাড়ি এসে থামলো। শব্দ শুনেই দরজা খুলে দিল ভিকি। বারান্দা পেরিয়ে ঘরে ঢুকলেন শেরিফ। সরাসরি তাকালেন জিনার দিকে। জিনা, তুমি জানো খনিটার নাম কেন ডেথ ট্র্যাপ রাখা হয়েছে? মাথা ঝাঁকালো জিনা। ওখানে অ্যাক্সিডেন্টে লোক মারা যায়। যায় তো? আবার মাথা ঝাঁকালো জিনা। যায়, জানি। আবার যদি ওখানে যাও, ধরে নিয়ে গিয়ে সোজা হাজতে ভরবো। কোর্টে যেতে হবে তোমার চাচাকে, তোমাকে ছাড়াতে। ছেলেরা, তোমাদেরও হুঁশিয়ার করে দিচ্ছি। একটা চেয়ার টেনে বসলেন শেরিফ। লোকটাকে জানা গেছে? জিজ্ঞেস করলেন উইলসন। বোধ হয়, শেরিফ বললেন। পকেটে মানিব্যাগ আর একটা আইডেন্টিটি কার্ড পেয়েছি। তাতে সান ফ্রান্সিসকোর ঠিকানা। ওখানে ফোন করলাম। পুলিশ জানালো 5 বছর আগে জানুয়ারি মাসে বার্ড হিলারি নামে একটা লোক নিখোঁজ হয়েছে। রেকর্ড আছে। লোকটার অনেকগুলো ছদ্মনাম, এই যেমন বেরি, হারবার্ট, বোন হিরাম, বার উম্যান। ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে সান কুইন্টিন। জেল খেটেছে 6 বছর। ছাড়া পাওয়ার পর পুলিশ স্টেশনে নিয়মিত হাজিরা দিয়েছে মাত্র 2বার, তারপরেই গায়েব। পুলিশের
ওয়ান্টেড লিস্টে আছে দীর্ঘদিন ধরে। খনিতে পাওয়া লাশের সঙ্গে হিলারির চেহারার বর্ণনা মিলে যায়। বন্ধ বাতাসে একই আবহাওয়ায় থেকে পচেনি দেহটা, মমি হয়ে গেছে। আরও শিওর হওয়ার জন্য তার ডেন্টাল চার্ট চেক আপ করার নির্দেশ দিয়েছি। বেচারা ম্যাকআর্থার, ব্যঙ্গ প্রকাশ পেল জিনার কণ্ঠে। লাশটা যে আছে তার খনিতে জানেই না। জানে না ই তো, জানলে সঙ্গে সঙ্গে ফোন করতো আমাকে। উঠে দাঁড়ালেন শেরিফ। তো যা বলেছি মনে থাকে জানো, ইয়াং লেডি, খনির ধারে কাছে যাবে না। শেরিফকে এগিয়ে দিতে বেরোলেন উইলসন। শিক খোলার পর খনির ভেতরটা ঘুরে দেখেনি ম্যাকআর্থার। অবাকই লাগে, বলল কিশোর। আমার খনি হলে আমি আগে ঘুরে দেখতাম। বলেছিই তো, বেটা আস্ত ইবলিশ। জিনার সেই এক কথা। 5 বছর আগে জানুয়ারি মাসে। চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। বার্ড হিলারি নামের এক ডাকাত ছাড়া পেল জেল থেকে। এরপর নিয়মিত 2বার দেখা করল সে সান ফ্রান্সিসকো পুলিশ অফিসে। তারপর গায়েব। তখন ছিল বসন্তকাল, খনির মুখ বন্ধ করার সময়। পালিয়ে টুইন লেকসে চলে এসেছিল লোকটা, খনিতে পড়ে মরল। কিন্তু সান ফ্রান্সিসকো থেকে পালানো আর খনিতে পড়ার আগে মাঝখানের সময়টা সে কোথায় ছিল, কি করছিল, কি করেছিল? ভিকি খালা, বলতে পারো টুইন লেকসে কি ছিল সে? মাথা নাড়ল ভিকি। টুইন লেকস খুব ছোট জায়গা, সবাই সবাইকে চেনে। নতুন কেউ এলে চোখে পড়েই। মাথা ঝাঁকালো কিশোর। ঠিক পুলিশের নজর থেকে পালিয়ে এলে অন্য কারো চোখে পড়তে চাইবে না, অথচ ইচ্ছে করেই যেন এখানে চোখে পড়তে এলো সে। 5 বছর আগে টুইন লেকসে আসলে কি ঘটেছিল? কিশোরের কথার পিঠে বলল জিনা। একটা চোর ভেতরে থাকতেই বন্ধ করে দেয়া হলো খনির মুখ। এ ব্যাপারে কারো বিশেষ আগ্রহ ছিল না তো? হ্যারি ম্যাকআর্থারের মতো? আমার মনে হয় না। টেবিলে স্তূপ করে রাখা সংবাদপত্রগুলো ঘাটছে রবিন। তবু খোঁজ নিয়ে দেখতে পারি আমরা। তাতে যদি তোমার দুশ্চিন্তা দূর হয়, ভালো। কিভাবে? স্থানীয় খবরের কাগজ। একটা কাগজ তুলে দেখালো রবিন। দি ডেইলি টুইন লেকস। শহরের কোথায় কি ঘটছে না ঘটছে সব ছাপা হয়, এমনকি কার বাড়িতে কবে কয়জন মেহমান এলো সে খবর পর্যন্ত। পুরানো কাগজ ঘাটলে বার্ড হিলারির ব্যাপারে কিছু বেরিয়েও যেতে পারে। দারুণ আইডিয়া। আনন্দে হাততালি দিয়ে জিনা বলল, চলো এখনই যাই। সম্পাদক সাহেবকে আমি চিনি। আমি আসার খবর পেয়ে এসে দেখা করেছিলেন। কেন এসেছি, কদিন থাকবো, নানা রকম প্রশ্ন চেপে দিয়েছেন পত্রিকায়। তোমরা যে এসেছো সে খবরও নিশ্চয় পেয়েছেন। এখনো আসছেন না কেন তাই ভাবছি। বাড়ি থেকে বেরোতে দেবেন তোমার চাচা? মুসার প্রশ্ন। দেবে না মানে? 100 বার দেবে। খনি ছাড়া অন্য যে কোনো জায়গায় যেতে দেবে। 7 কিন্তু যেতে দিলেন না উইলসন। সেফ মানা করে দিলেন। উপরন্তু 3 গোয়েন্দাকে নিয়ে গিয়ে লাগিয়ে দিলেন গাছ ছাঁটার কাজে। কড়া নির্দেশ দিয়ে রাখলেন, ডিনারের আগে কতখানি জায়গার গাছ ছাঁটতে হবে। বাড়িতে একা একা বসে আঙুল চোষা ছাড়া আর কিছু করার থাকলো না জিনার। পরদিন সকালে মেজাজ ভালো হয়ে গেল উইলসনের। জিনা যখন বলল 3 গোয়েন্দাকে শহর দেখাতে নিয়ে যেতে চায়, শুধু বললেন, সারাদিন কাটিয়ে এসো না। না, কাটাবো না, বলল জিনা। আর টুইন লেকসে আছেই বাকি, এত সময় দেখবে। ধুলো ঢাকা কাঁচা সড়ক ধরে হেঁটে চলল ওরা। পরপর কয়েকটা গাড়ি পাশ কাটালো ওদের। ম্যাকআর্থারের বাড়ি যাচ্ছে। একটা গাড়ি থেমে গেল কাছে এসে। জানালা দিয়ে মুখ বের করে একজন জিজ্ঞেস করলো, ডেট ট্রাপ মাইনে কি এদিক দিয়ে যেতে হয়? হ্যাঁ, বলল জিনা। থ্যাংক ইউ। গাড়ি ছাড়তে গিয়ে কি মনে করে আবার থেমে গেল লোকটা। এই শোনো, তোমরাই কি লাশটা আবিষ্কার করেছো? হয়েছে, আটকে উঠল রবিন।
তাড়াতাড়ি জিনার হাত ধরে টান দিল। জিনা, এসো জলদি, খবরের কাগজ। এই শোনো শোনো, গাড়ি থেকে ক্যামেরা হাতে নামছে লোকটা। এই এক সেকেন্ড, তোমাদের একটা ছবি। লাগবে না, হাত নেড়ে জবাব দিয়ে হাঁটার গতি বাড়ালো মুসা। প্রায় ছুটতে শুরু করলো ওরা। আরেকটা গাড়ি পাশ কাটালো। কৌতূহলী দৃষ্টিতে তাদের দেখছে আরোহীরা। জানতাম এরকমই হবে। গতি কমালো না কিশোর। গতরাতে টেলিভিশনে খবর দেখিয়েছে। লোকের কৌতূহল হবেই। সব পাগল, যেন আর কোনো কাজ নেই দুনিয়ায়। খবরদার, ছবি তুলতে দিও না। জিনাকে হুঁশিয়ার করলো মুসা। তোমার চাচা রেগে যাবেন। শহরের প্রধান সড়কে বেশ ভিড়। পথের ধারে গাড়ির মেলা। কোর্ট হাউসের সামনে ঠেলাঠেলি করছে নারী পুরুষ। ওদেরকে সামলাতে হিমশিম খাচ্ছেন শেরিফ। ঘেমে নিয়ে উঠেছেন, মুখ চোখ লাল। একসঙ্গে কজনের প্রশ্নের জবাব দেবেন? রিপোর্টারের দল, বলল রবিন। স্টোরি চায়। ডেইলি টুইন লেক্সের অফিসটা এককালে মুদি দোকান ছিল। ওটাকেই সামান্য পরিবর্তন করে পেস বসানো হয়েছে। পথের দিকে মুখ করা রয়েছে বিশাল কাচের জানালা। দোকান যে ছিল বোঝাই যায়। ভেতরে গোটা দুই পুরানো নরবরের ডেস্ক। একটাতে বিভিন্ন অফিসিয়াল কাগজ আর পত্রিকা ম্যাগাজিনের স্তূপ। আরেকটার সামনে বসে আছেন রোগাটে এক তালপাতার সেপাই। শরীরের যেখানে সেখানে দড়ির মতো ফুলে আছে মোটা মোটা রগ। লালচে চুল, তীক্ষ্ণ চেহারা, মহা উত্তেজিত। টাইপরাইটারের চাবিগুলোতে ঝড় তুলেছেন, এক নাগারে টিপে যাচ্ছেন। আরে জিনা, দেখেই বলে উঠলেন সম্পাদক। এসো এসো, তোমার কথাই ভাবছি। লেখাটা শেষ করেই যেতাম। শেরিফের কাছে শুনলাম তুমি লাশটা খুঁজে পেয়েছ। হাসল জিনা। আপনিই স্যার একমাত্র লোক যিনি খুশি হলেন। ম্যাক আর্থার তো পারলে ঘাড় মটকে দিত। শেরিফ বলল জেলে ভরবে। আর আমার নিজের চাচা পুরো 14 ঘন্টা আটকে রাখলো বাড়িতে। জানি জানি, সব ঠিক হয়ে যাবে, ভেবো না। তবে এখন আর খনির কাছাকাছি যেও না। তা ইন্টারভিউ দিতে আপত্তি আছে? 3 গোয়েন্দাকে দেখালেন। তোমার বন্ধুরা না, লস অ্যাঞ্জেলস থেকে এসেছে। শুনে ফেলেছেন তাহলে? এ হলো কিশোর পাশা, ও মুসামান, আর ও রবিন মিলফোর্ড। ওর বাবা লস অ্যাঞ্জেলস টাইমসের রিপোর্টার। আহ, পত্রিকা একখান। দীর্ঘশ্বাস ফেললেন সম্পাদক। ঠিকই বলেছেন স্যার। পার্টিশনের ধার দিয়ে সরে যেতে লাগলো রবিন। লক্ষ্য ওপাশের আধো অন্ধকার বড় ঘরটা। একটা ছোট রোটারি প্রেস আর লাইনোটাইপ মেশিন চোখে পড়েছে তার। ধুলোয় ভারী হয়ে আছে বাতাস, ছাপার কালির কড়া গন্ধ। ঘুরে দেখতে চাও? জিজ্ঞেস করলেন সম্পাদক। দেখালে খুব খুশি হব স্যার, বলল রবিন। পত্রিকার কাজ খুব ভালো লাগে আমার। লাইনোটাইপটা কি আপনিই চালান? কম্পোজ থেকে শুরু করে সবই আমি করি, তবে কাজ বিশেষ থাকে না। এ হপ্তার কথা অবশ্য আলাদা। জি না, বসো ওখানটায়। হ্যাঁ, এবার খুলে বলো তো সব। রবিন, তুমি গিয়ে দেখো, লাইট জ্বেলে নিও। মুসা আর কিশোরও চলল রবিনের সঙ্গে। সুইচ খুঁজে বের করে টিপে দিল কিশোর। সিলিংয়ে লাগানো উজ্জ্বল ফ্লোরোসেন্ট আলোয় ভরে গেল ঘর। একধারে দেয়াল ঘেঁষে রয়েছে তাক, তাতে বড় বড় ডয়ার। প্রতিটি ডয়ারের হাতলের নিচে সাদা রঙে লেখা রয়েছে তারিখ, মাস, বছর। পুরানো ইস্যুগুলো এদিকে। রবিন দেখালো। 5 বছর আগের গুলোর 5 বছর আগের গুলো দরকার, কিশোর বলল। কয়েকটা ডয়ার নামিয়ে নিল ওরা। ফোনের মুখ যখন বন্ধ করা হয় তখনকার কপি আছে ওগুলোতে। প্রত্যেকটা কপি দেখবে, বলল কিশোর। হেডলাইনগুলো পড়বে। আমাদের দরকার লাগতে পারে এমন কোনো কিছুই যেন চোখ এড়িয়ে না যায়। পত্রিকার বোঝা নিয়ে মেঝেতেই
পা ছড়িয়ে বসল ওরা। ওপাশের ঘর থেকে শোনা যাচ্ছে জিনার কথা। ঘেটে চলেছে ওরা পত্রিকা। বিরক্তিকর কাজ, মজার কিছুই নেই, অতি সাধারণ কভার। কার বাড়িতে আগুন লেগেছিল, শরীফ কবে নতুন গাড়ি কিনলেন, কোন আত্মীয় করে টুইন লেক্সে কার বাড়িতে বেড়াতে এলো, ইত্যাদি। বার্ড হিলারির নামগন্ধও নেই। তবে 29শে এপ্রিলের পত্রিকায় এক জায়গায় এসে থমকে গেল কিশোর। বোধহয় কিছু পেলাম। কি জিজ্ঞেস করল রবিন। পুরো 1 মিনিট নীরবে পড়ল কিশোর। মুখ তুলে বলল, বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গিয়েছিল 5 বছরের একটা মেয়ে। 3 ঘন্টা নিখোঁজ হয়েছিল। খুঁজতে খুঁজতে গিয়ে শেষে ডেথ ট্র্যাপ মাইনে পাওয়া গেছে তাকে। খনিতে ঢুকে ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। আটকে উঠল লোকে। টনক নড়ল। মারাও যেতে পারত মেয়েটা। চাঁদা তুলতে শুরু করলো তার বাবা মা, খনির মুখ ভালোমতো বন্ধ করার জন্যে। খুঁজল কিশোর। মেয়ের 6 তারিখের পেপারটা কোথায়, দেখো তো তোমার ওখানে। এই যে, বের করলো রবিন। হ্যাঁ, পয়লা পাতাই আছে খনির খবর। টুইন লেক্স মার্কেটের মালিক দোকানের সামনে 5 গ্যালনের একটা ড্রাম রেখে দিয়েছিল। তার গায়ে লেখা ছিল, খনি বন্ধ করার জন্যে মুক্ত হস্তে দান করুন। 2 দিনেই লোহার গ্রিল কেনার টাকা উঠে গেল। লর্ডসবুর্গ থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনা হলো গ্রিল। ঠিক হলো মের 14 তারিখে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে খনির মুখ। 13 তারিখের পত্রিকায় আরও বিস্তারিত লেখা রয়েছে কিভাবে বন্ধ করা হবে মুখটা। প্রচণ্ড উত্তেজনা গিয়েছে কদিন ছোট্ট শহরটায়। অনেক তোড়জোড় করে নির্দিষ্ট দিনে সিমেন্ট গেঁথে লাগিয়ে দেওয়া হয়েছে গ্রিল। এসব কথা লেখা আছে 20 তারিখের পত্রিকায়। বাপরে বাপ, যেন আমেরিকার জন্মদিন গেছে, বলল মোসা। সম্পাদক সাহেব কি বললেন শুনেছ তো, রবিন মনে করিয়ে দিল। কাজ তেমন নেই তার। ছোট শহর, হাতে গোনা কয়েকজন লোক। ওই খনি বন্ধ করার ব্যাপারটাই একটা বিরাট ঘটনা। টুইন লেকবাসীরা মিছিল করে যাচ্ছে খনির দিকে। ছবিটার দিকে চেয়ে রইল রবিন। হঠাৎ বলে উঠল, আরে এই তো 4 পৃষ্ঠায়। খনির সীমানার মধ্যে সেদিন পরিত্যক্ত একটা গাড়ি পাওয়া গিয়েছিল, একটা সেভলে সেডান। পুলিশ পরে জেনেছে লর্ডসবুর্গের সুপার মার্কেট থেকে 3 দিন আগে চুরি হয়েছিল ওটা। এই যে, শেরিফ থাসারের মন্তব্য কোট করা হয়েছে। তার ধারণা টুইন লেক্সের কোনো তরুণের কাণ্ড। বিনে পয়সায় তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্যে গাড়ি চুরি করেছে। হুঁশিয়ার করে দিয়েছেন, এরপর যদি এ ধরনের ঘটনা ঘটে, টুইন লেক্সের সব উচ্ছৃঙ্খল তরুণকে নিয়ে হাজতে ঢোকাবেন। মুখ তুলল রবিন। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। গভীর ভাবনায় মগ্ন। বিড়বিড় করল, লর্ডসবুর্গ থেকে চুরি, পাওয়া গেল খনির কাছে। খনির ভেতরে তখন এক চোর। সেই চুরি করেছিল বললে অতিকল্পনা হয়ে যাবে। কোনো কারণে খনির ভেতরে ঢুকেছিল, আর বেরোতে পারেনি। তা না হয় হলো, কথাটা ধরল মোসা। কিন্তু তাতে আমাদের কি লাভ? আমরা তো যেখানে ছিলাম সেখানেই রয়ে যাচ্ছি। ধরে নিলাম সান ফ্রান্সিসকো থেকে পালিয়ে লর্ডসবুর্গে এসেছিল হিলারি। সেখান থেকে গাড়ি চুরি করে নিয়ে এসেছে টুইন্স লেক্সে। কিন্তু কেন, কিসের তাগিদে? মুখ বাঁকিয়ে কাজ ঝাঁকালো শুধু কিশোর। পুরানো কাগজ ঘেটে চলল রবিন। এই রহস্যের সঙ্গে যোগাযোগ আছে তেমন কিছুই আর চোখে পড়ছে না। হ্যারি ম্যাক আর্থারের উল্লেখ নেই। জানা গেল ওই বছরেরই অক্টোবর মাসে টুইন লেক্সে এসেছিল মিসেস রোজি ফিল্টার। পরে 2টো সংখ্যায় বিস্তারিত জানানো হয়েছে কোথায় কবে কতখানি জায়গা কিনেছে মহিলা। জায়গাগুলো ছিল খনির সম্পত্তি। ভাবছি সান ফ্রান্সিসকো থেকে পালিয়ে এসে কতদিন লর্ডসবুর্গে ছিল হিলারি, আনমনে বলল কিশোর।
লাইনো টাইপ মেশিনের গায়ে হেলান দিল মূসা। কে জানে, পুলিশকে না জানিয়ে পালিয়ে এসে আইন অমান্য করেছে সে, ঠিক। তবে সেটা 5 বছর আগে। এতদিনে ঠান্ডা হয়ে গেছে নিশ্চয় পরিস্থিতি। হ্যাঁ, মাথা দোলালো কিশোর। আপাতত দৃষ্টিতে মনে হয় বিনা কারণেই এসেছিল এখানে, খনিতে ঢুকেছিল। এমন একটা খনি যেটা কিনেছে হ্যারি ম্যাক আর্থার। লাশটা যে ছিল খনিতে, কে জানলো, কেন জানলো না সে? দুজনের মাঝে, ঘটনাগুলোর মাঝে কি কোনো যোগসূত্র রয়েছে? একজন জেল ফেরত দাগি আসামি আর একজন রহস্যময় ধনীর মাঝে। একটাই কাজ এখন করার আছে আমাদের। কি? আগ্রহের সামনে ঝুঁকলো মুসা। সময়কে পিছিয়ে নিতে পারি আমরা। হাঁ হয়ে গেল মুসা। কি আবল তাবল বকছো? এই কিশোর। আ সংবিত ফিরল যেন কিশোরের। হ্যাঁ, সময়কে পিছিয়ে নিতে পারি। হিলারির অতীত উদ্ঘাটনের চেষ্টা করতে পারি। লর্ডসবুর্গে থেকে থাকলে নিশ্চয়ই রাতে ঘুমাতে হয়েছে তাকে। কোথায়? এত বছর পর জানার চেষ্টা করা কঠিন, হয়তো ব্যথাই হবে। তবু চেষ্টা করতে ক্ষতি নেই। পুরানো খবরের কাগজ আর টেলিফোন ডিরেক্টরি ঘেটে দেখতে পারি। হ্যাঁ, এই একটাই কাজ করার আছে এখন আমাদের।